যদি টার্নিংটা থাকে এরকম আর যদি পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন জার্নি হয়, ওয়াও, জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এই পাশের পাহাড়টা। ট্রেনের থেকে কিন্তু ইঞ্জিনটা খুলে নিয়ে গিয়ে ওই দিকে নিয়ে গিয়ে ঘুরিয়ে আসলো, আর এই ইঞ্জিনটাই কিন্তু নিয়ে গিয়ে ওই সামনের দিকে লাগানো হবে। তিস্তা নদী তো সবাই দেখায়, তোমাদের কি কেউ তোরসা নদী দেখিয়েছে? এই হচ্ছে তোরসা নদী, দেখো। আর এই যে বন্ধুরা ময়ূর, সত্যি ভাবতে পারিনি ময়ূর দেখতে পারবো বন্ধুরা। আর বন্ধুরা এই হচ্ছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। কালকে কিন্তু এই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এই যে চৌপথি, আর আমরা এইখানেই কিন্তু রুমটা নিয়েছি একদম মেন পয়েন্টে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই তোমাদের দেখেছি তোমরা কলকাতা থেকে দীঘা ট্রেনে করে কীভাবে যাবে। আজ আবার একটা ট্রেন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমরা যাবো শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে। ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে 8:35 রাত 8:35 ছেড়ে গিয়ে পরের দিন 12:35 পৌঁছায় আলিপুরদুয়ার জংশন। আজকের যাত্রাটা হবে খুব ইন্টারেস্টিং। যাত্রাপথে এত সুন্দর সুন্দর ভিউ আছে না, কি বলবো তোমাদের। পাহাড়, নদী, ডুয়ার্স, চা বাগান, আরও অনেক সুন্দর সুন্দর সব কিছু তোমরা দেখতে পারবে আজকের এই ব্লগের মাধ্যমে। আর যদি বাড়ির থেকে বেরোনোর সময় ওয়েদার কিছুটা এরকম হয়, সত্যিই সোনাই সোহাগা। দেখো কত সুন্দর লাগছে, পেছনে রয়েছে নীল আকাশ, মেঘ, হয়তো বৃষ্টি নামবে, বলা যায় না। যাই হোক, এত সুন্দর ওয়েদার থাকলে ভিডিও করার একটা আলাদাই মজা থাকে। তো সময় নষ্ট না করে কোনো একটা জায়গায় স্থির হয়ে বসে পড়ো আর আজকের ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কথা হচ্ছে, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যে 4:08 আড়ংঘাটা স্টেশন থেকে আমার ট্রেন আছে, গিয়ে পৌঁছাবো 6:12। পৌঁছানোর পরে হাতে অনেকটা সময় থাকবে, অনেক কথা বলবো। চলো দেখা করছি সরাসরি গিয়ে শিয়ালদা স্টেশনে। ঘড়ির কাটাই এখন 6:28। নির্ধারিত সময় থেকে 16 মিনিট লেটে চলে আসলাম শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদহ আসার পরে হাতে অনেক সময় ছিল, তাই ভাবলাম স্টেশনের বাইরে থেকে একটু ঘুরে আসি। আর বাইরে আসার পরে আমি হলাম হতভম্ব। এরকম আকাশ আমি জীবনে কোনোদিন দেখিনি। তোমরা যদি আগে দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। সময় এখন 6:52 আর আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। চারিদিকের পরিবেশ থেকে বুঝতেই পারছো, চারিদিকে প্রচুর লোক। আর শিয়ালদা স্টেশন কিন্তু রাতে দেখতে খুব সুন্দর লাগে। তো কথা হচ্ছে, এখন শিয়ালদা স্টেশনের ভিতরে যাবো। কত নম্বর প্ল্যাটফর্মে কি ট্রেন দেবে আমাদের জানি না। রাত 8:35 শিয়ালদা স্টেশনের এই পাশে, মানে 12-13 এই দিক থেকে আর কি প্ল্যাটফর্মের থেকে ট্রেনটা দেবে। এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো কেমন কি পরিবেশ। চলো। সময় এখন 7:54 আর চলে আসলাম শিয়ালদা 12 নম্বর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলে আসবে। আর এই পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমের এক্সপ্রেস। আর ওই যে চলে এসেছে আমাদের ট্রেন অলরেডি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলে এসেছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে S2 নতুন কোচ তোমরা দেখতে পাচ্ছ, একদম গ্লেজ দিচ্ছে। যাই হোক, এখন ভিতরে ঢুকবো। ভিতরের ইন্টেরিয়ারটা কেমন তোমাদের দেখাবো, আসো। চলে আসলাম ট্রেনের ভিতরে। আর তোমরা এমন কিছুটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে, নিচে একটা, মাঝে একটা, নর্মালি উপরে একটা, এরকমই থাকে। আর আমাদের সিট হচ্ছে এই যে 54, আর ওই পাশে রয়েছে 52। এই যে এটা হচ্ছে রাকেশ দাস সিট, আর এই পাশে রয়েছে এটা হচ্ছে আমার সিট 54 নম্বর। আর এখানে তোমরা একটা মিরর দেখতে পাবে, মিরর রয়েছে। আর যে প্লাগ পয়েন্ট সুইচ রয়েছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ। আর এই পাশে কিন্তু একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আর কথা হচ্ছে বন্ধুরা, এই ট্রেনটার LSB কোচ নতুন হওয়ার জন্য ট্রেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পারবে। আমি যখন ট্রাভেল করেছিলাম তখন এই ট্রেনটা ICF এর পুরনো রেক ছিল, খুবই মানে বাদ্দার অবস্থা। আর এখন পুরো LSB রেক, বুঝতেই পারছো ঝড়ের বেগে চলবে। সত্যি কথা বলতে বন্ধুরা, ট্রেন জার্নি ব্লগ আমি খুব একটা বেশি করিনি, তাই ট্রেন ব্লগ সম্পর্কে আমার একটু নলেজ কম আছে। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে এই ব্লগের মাঝখানে, তো ছোট ভাই হিসেবে মাফ করে দিও। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে এই ট্রেন জার্নি ব্লগটা তোমাদের সামনে তুলে ধরার। আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়াও এই ট্রেন জার্নি ব্লগে যদি কোনো রকম কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও ইমপ্রুভমেন্টের সঙ্গেই আসবে। বন্ধুরা, আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ার পর মাত্র 29টা স্টপেজ, তারপর আমরা পৌঁছাবো আলিপুরদুয়ার। আর মাঝখানের ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 126টা। তো আমরা প্রায় 16 ঘন্টা কভার করে পৌঁছে যাবো আলিপুরদুয়ার জংশন। 8:35 সময় ট্রেনটা ছাড়বে, আর এখন সময় হচ্ছে 8:26। আর মাত্র 9 মিনিট পরে আমাদের ট্রেনটা ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। সময় এখন 8:35 শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সঠিক টাইমে ছেড়ে দিল। এই যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, পুরো পারফেক্ট টাইমে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
সময় এখন 9টা বেজে 3 আর 5 মিনিট লেটে চলে আসলো আমাদের ট্রেন দক্ষিণেশ্বর। 8টা বেজে 58 মিনিটের সময় স্টেশনে আসার কথা ছিল, তারপরে এখন 5 মিনিট লেটে চলে আসলো দক্ষিণেশ্বর। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট স্টেশন কামারকুণ্ডু, আর এই পাশে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরটা, তোমাদের দেখাবো। কামারকুণ্ডু ছাড়ানোর পরে কিন্তু ট্রেনের স্পিড সেই তুলে নিয়েছে, মানে এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 130, আর দেখো 130এই কিন্তু চলছে, 131 পর্যন্ত চলছে, 134, মানে নর্মাল স্পিডের থেকেও বেশি স্পিডে চলছে, তোমরা দেখতে পারবে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ডের সুবিধা নেই, তাই তোমরা খাবার বাইরে থেকে কিনে নিও। আর কথা হচ্ছে বর্ধমান স্টেশনটা আসলে পরে তোমরা খাবার কিনে নিতে পারো, বা বাড়ি থেকে নিয়ে আসলে তো কোনো কথাই নেই, কিন্তু বর্ধমান ছাড়ানোর পরে কিন্তু তোমরা কোনো রকম কোনো খাবার পাবে না। তাই বর্ধমান স্টেশন ঢোকার আগে খাবার অনলাইনে বুক করে নিও, বা স্টেশন থেকে তোমরা খাবার কিনে নিতে পারো। আর সঙ্গে আছে রাকেশ দা, চ্যানেলের নাম লাকি ব্লগ 003, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর এখন আমি একটু এডিটিং করবো, তারপরে পড়বো ঘুমিয়ে। আর কালকে সকালে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি। সকালবেলা উঠলেই তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে চা বাগান, নাও হতে পারে, বলা যায় না, কিষানগঞ্জ ঢুকতে ঢুকতে হয়তো ঘুমটা ভেঙে যাবে। যাই হোক, তোমার সঙ্গে কালকে দেখা করছি। গুড নাইট। The next day. গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে আসলাম। আর ঘুম থেকে ওঠার পরে যদি এমন কিছুটা দৃশ্য দেখা হয়, তার মানে বুঝতেই পারছো কতটা সুন্দর সকাল। ট্রেন কিন্তু আমাদের চলছে পুরো ঝড়ের বেগে, 130-এর স্পিডে ট্রেন চলছে, আর চারিদিকে পরিবেশটা কিন্তু এরকম। বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা ছিলাম বিহারে, আবার কিন্তু এন্টার করলাম পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ থেকে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যাব, নেক্সট স্টেশন আসবে কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু আবার পশ্চিমবঙ্গের বাইরে বিহারে পড়বে। এবার আমাদের স্টেশন আসছে, এটা হচ্ছে ডালখোলা। ডালখোলা পশ্চিমবঙ্গের মধ্যে স্টেশন ডালখোলা। একদম ফাঁকা ফাঁকা স্টেশন দেখতে পারবে। স্টেশনে কাজ চলছে, হয়তো উঁচু করার জন্য এগুলো আর তুলে ফেলা হয়েছে। কলকাতা থেকে প্রায় 457 কিলোমিটার দূরে আমরা চলে আসলাম স্টেশন ডালখোলা, আর আমাদের ট্রেন প্রায় 35 মিনিট ডিলেতে চলছে। আর বন্ধুরা এই হচ্ছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। কালকে কিন্তু এই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল উত্তরপ্রদেশে। কলকাতা থেকে প্রায় 486 কিলোমিটার দূরে চলে আসলাম বিহারের একটা স্টেশন কিষানগঞ্জ, আর ট্রেন আমাদের 37 মিনিট লেটে চলছে। লেট কভার করে নেবে যতদূর আমি দেখে বুঝতে পারলাম। আর কথা হচ্ছে বন্ধুরা, কিছুক্ষণ আগে পাস করলো হচ্ছে ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস। ওই ট্রেনটা কিন্তু কালকে হয়েছিল অ্যাক্সিডেন্ট, মানে ভাবা যায় একটু হয়ে গেল ওই ট্রেনটা। কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড। পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ভাই স্পিডটা কিন্তু সেরা ছিল, মানে ঝড়ের বেগে চলে গেল, দেখাই গেল না। সো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম স্টেশন বাগডোগরা, আর এই পাশে কিন্তু রয়েছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই পাশের সব ডিজেল লোকোগুলো কিন্তু শিলিগুড়ির লাইফ লাইন ছিল, কিন্তু এখন সব পড়ে রয়েছে একদম কি বলবো, গ্যারেজে পড়ে রয়েছে বলতে পারো তোমরা। এখন সব ইলেকট্রিফিকেশন হওয়ার পরে এই লোকোগুলোকে আর ইউজ করা হয় না। নির্ধারিত সময় থেকে 17 মিনিট লেটে কলকাতা থেকে 582 কিলোমিটার দূরে আমরা চলে আসলাম বাগডোগরা স্টেশনে। এর পরের স্টেশন হচ্ছে শিলিগুড়ি, আর এখান থেকে তোমরা চারিদিকে প্রচুর চা বাগান দেখতে পারবে, মানে এখান থেকে ঢেউ খেলা জমিতে চা বাগানের শুরু। আর তোমরা স্টেশনটা চারিদিকে কিছু এরকম দেখতে পারবে। আর এখানে আমাদের হল্ট আছে 2 মিনিটের জন্য। তো এখন ট্রেনের মধ্যে উঠে পড়বো, চলো ভিতরের দিকে যাই। আমাদের এই ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাগডোগরা ছাড়ার পরে শিলিগুড়ি যাওয়ার পরে তোমাদের 15 মিনিটের হল্ট দেবে। 15 মিনিটে তোমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিতে পারো। 15 মিনিট এনাফ খাওয়া দাওয়া করার জন্য। আর ওই দেখা যায় বন্ধুরা বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করবো। এই যে সামনেই কিন্তু রয়েছে রানওয়ে, ওই দূরে একটা প্লেনও কিন্তু রয়েছে, বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাই আর কি শিলিগুড়ির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই দূরে 3টে প্লেন কিন্তু দেখা যাচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তোমরা হালকা হালকা দেখতে পাচ্ছ আশা করি, ওই দূরে রয়েছে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু শিলিগুড়ি
শিলিগুড়ি যায় ডাইরেক্ট, এনজিপি কিন্তু যায় না। তোমাদের এনজিপি যেতে হলে নেমে অন্য ট্রেনে করে বা বাসে করে তোমাদের এনজিপি যেতে হবে। চারিদিকে ঢেউ খেলানো জমিতে চা গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আর মাঝখান দিয়ে রয়েছে ছাউনি গাছ, মানে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। উত্তরবঙ্গ ঢুকতে না ঢুকতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমরা ঢুকছি শিলিগুড়ি স্টেশন। তো মাঝখানে একটা স্টপেজ ছিল যেটাতে দাঁড়ায় না, হল্ট মতো। এবার আমরা ফাইনালি শিলিগুড়ি চলে এসেছি। বন্ধুরা অফিসিয়ালি আমরা এন্ট্রি করলাম উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি। এই পাশে তোমরা স্টেশনটা দেখতে পাবে, শিলিগুড়ি জংশন। আর সামনে কিন্তু শিলিগুড়ির অনেক লোকো দাঁড়িয়ে আছে, ডিজেল লোকো। কলকাতা থেকে 592 কিলোমিটার দূরে, নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে আমরা চলে আসলাম শিলিগুড়ি স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট 15 মিনিট। আর তোমরা স্টেশনটা কিছুটা এরকম দেখতে পারবে, চারিদিকে কিন্তু মনে হবে হ্যাঁ একটা স্টেশনে এসেছি। আর বন্ধুরা কথা হচ্ছে, শিলিগুড়ি আসার পরে কিন্তু ট্রেনের ইঞ্জিনটা খুলে, মানে সামনের দিক থেকে খুলে পেছন দিকে নিয়ে যাওয়া হয়। ট্রেনের থেকে কিন্তু ইঞ্জিনটা খুলে নিয়ে গিয়ে ওই দিকে নিয়ে গিয়ে ঘুরিয়ে আসলো, আর এই ইঞ্জিনটাই কিন্তু নিয়ে গিয়ে ওই সামনের দিকে লাগানো হবে। মানে ট্রেনটা এই দিকে আসার পরে আবার এই দিকেই যাবে, মানে সামনের দিকেই যাবে যেদিক থেকে আসলাম। তো কথা হচ্ছে এই ট্রেনটা কিন্তু এই লাইনটা এই দিকে চলে গেলো এনজিপির দিকে, আর এই দেখতে হচ্ছে ইঞ্জিনটা খুলে নিয়ে গিয়ে ওই ট্রেন আমাদের উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি থেকে ছেড়ে দিল। 15 মিনিটের হল্ট ছিল। আর আশা করি আমরা টয় ট্রেনের রুটটা দেখতে পারবো, মানে আমরা এই দিক থেকে আসলাম, আমরা এই দিকেই যাচ্ছি। শিলিগুড়ি ডিভিশনের এই লোকো ইঞ্জিনগুলোর সাউন্ড সত্যি বন্ধুরা আলাদাই লেভেলের। আর এই যে বন্ধুরা টয় ট্রেনের লাইন তোমরা দেখতে পারবে, একদম ছোট্ট কিন্তু লাইন টয় ট্রেনের। আর এখান থেকে গরু বাঁধা রয়েছে। আঙ্কেল এখান থেকে টয় ট্রেন যায়? হ্যাঁ এটাতে যায়, তাই তো? কপালে থাকলে পরে টয় ট্রেন দেখতে পারতাম। আর টয় ট্রেনের লাইনটাও কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেল। তো আমাদের কপালে মনে হয় টয় ট্রেনটা দেখা নেই। যাই হোক এই পাশ থেকে আলাদা হয়ে চলে গেল টয় ট্রেনের লাইনটা। আর বন্ধুরা ট্রেনে ওঠার পরে তোমাদের তো বাথরুম দেখানো হয়নি। আর কথা হচ্ছে বাথরুম ট্রেনে ওঠার পরে তো পরিষ্কারই থাকে। তো এখন 12-13 ঘন্টা হয়ে গেছে, এখন তোমাদের বাথরুমটা দেখাবো। দেখো বাথরুম কিন্তু তোমরা পরিষ্কারই দেখতে পারবে, আর সময় সময় পরিষ্কার করা হচ্ছে। আর এখানে কিন্তু ফ্লাশ রয়েছে, আর দেখো বেসিন রয়েছে, সবই আপাতত পরিষ্কার। ইন্ডিয়ার ট্রেনে উঠবে আর বক বাঁধা থাকবে না এমনটা হতে পারে? বক কিন্তু চিকল দিয়ে বাঁধাই থাকবে, মানে বক মনে হয় চুরি হয়ে যায়। যাই হোক চলো এখন একটু বাইরের দিকে যাই, তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাই। মহানদী, এই যে বন্ধুরা এইটা হচ্ছে মহানদী। আর দেখো কিছুটা এরকম লাগে দেখতে। আর এই পাশের পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে। মহানদীর কিছুটা এরকম স্রোত তোমরা দেখতে পারবে নাকি? তাও ভালো। এই একটা গাছ পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে কিছু একটা মোড়ে পড়ে রয়েছে। যাই হোক আমরা এবার ডুয়ার্সের মধ্যে ঢুকলাম। কপাল ভালো থাকলে হাতি দেখতে পারবো, ময়ূর দেখতে পারবো, আর যদি আরও বেশি কপাল ভালো থাকে তাহলে আমরা বাঘও দেখতে পারবো। যাই হোক আমাদের ট্রেন এবার ডুয়ার্সের মধ্যে প্রবেশ করলো। আর এই ট্রেনের স্পিড লিমিট থাকবে 30 কিমি/আওয়ার। আর হর্ন দিতে যেতে হবে, কেননা হাতি চলে আসে এই লাইনের মাঝখান দিয়ে। আর এই যে বন্ধুরা ময়ূর, সত্যি ভাবতে পারিনি ময়ূর দেখতে পারবো বন্ধুরা। ময়ূর দেখা হয়ে গেল আমাদের একদম কাছ থেকে। তো কথা হচ্ছে আমাদের কপাল কিন্তু অতটাও খারাপ না, আমরা ময়ূর দেখলাম, এবার দেখি আরও কী কী দেখতে পারি। আর ট্রেন একদম ধিকির ধিকির করে চলছে, জাস্ট সত্যি পরিবেশটা হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে আর অসাধারণ লাগছে। আর তোমরা এই পাশ থেকে কিছুটা এরকম দেখতে পারবে। জাস্ট বন্ধুরা ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, পাহাড় আর স্টিমগুলো কতটা সুন্দর লাগছে। আর এই যে নদী, আর এই যাত্রাপথে বন্ধুরা পড়বে আমাদের দুটো গুহা, সামনে টানেল আছে, দুটো টানেলের মধ্যে দিয়েও আমাদের ট্রেন যাবে। আর এই পাশের পাহাড়গুলো সত্যি খুব সুন্দর, মাঝে মাঝে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না। সত্যি ট্রেন জার্নিতে যদি এমন কিছুটা ভিউ থাকে, ট্রেন জার্নির কিন্তু একটা আলাদাই মজা, সত্যি সত্যি।
সত্যিই বন্ধুরা টার্নিং এর সময় সামনে এই পাহাড়টা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সত্যি এমন কিছুটা ভিউ যে আমরা দেখতে পারবো ভাবতে পারিনি, সত্যিই সত্যি। ওয়াও, জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। এই পাশের পাহাড়টা সত্যি অসাধারণ, পুরো স্টিমগুলো দেখো কতটা সুন্দর লাগছে। ওয়াও, সত্যি এই ভিউ দেখার জন্য আমরা এসেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে। জাস্ট দেখো অ্যামেজিং ভিউ, মানে সত্যি ভাবা যায় এরকম কিছুটা ভিউ। আমি আর কিছু বলতে চাই না, তোমরা জাস্ট দেখো, জাস্ট এনজয় করো। যদি টার্নিংটা থাকে এরকম, আর যদি পাহাড়ের মাঝখান থেকে ট্রেন জার্নি হয়, আলাদা লেভেলেরই একটা মজা থাকে। জাস্ট দেখো কতটা সুন্দর টার্নিং। এই আমরা চলে আসলাম সেবক স্টেশনে। আর সেবক স্টেশনটা এত সুন্দর একটা জায়গায় না, কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে না একটা মিনিটের জন্য ক্যামেরাটা অফ করি। দেখো এই পাশে ধস নেমেছে পাহাড়ে, আর এই পাশ দিয়ে রয়েছে পাহাড়, আর এই পাশে রয়েছে স্টেশন, মানে পাহাড়ের মাঝখানে স্টেশন। সত্যি ভাবা যায় বলো তো। আর বন্ধুরা এই যে টানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টানেলের মাধ্যমে আর কি গ্যাংটকে যাওয়ার ট্রেনটা রেডি করা হচ্ছে। এই টানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে পাহাড়ের মাঝখান থেকে টানেল করে ট্রেনের রাস্তা করা হচ্ছে, তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আর এই যে বন্ধুরা তিস্তা নদীর স্রোতটা দেখো, আর এই পাশের পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে। আর স্রোত কি দেখো, কি লেভেলের স্রোত বন্ধুরা। আর ওই পাশে আর কি যত ভেঙে না নিয়ে চলে যায়, তার জন্য ওই পাশে কিছুটা ব্যবস্থা করা রয়েছে। আর ওই পাশে রয়েছে ব্রিজটা, জাস্ট ভিউটা দেখো, ভিউ সত্যি অসাধারণ লাগছে। এখানকার বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে না সুইজারল্যান্ডের একটা গ্রাম। পেছনে রয়েছে পাহাড়, ওই পাশে রয়েছে পাহাড়, আর মাঝখান দিয়ে কিছু বাড়িঘর একদম নিচ দিয়ে। সত্যি একটা আলাদাই লেভেলের। আর আঙ্কেল ওই নদীটার নাম কি? ওই পাশে নদীটা রয়েছে তিস্তা নদী, ওটা ওরকম ভাঙা ভেঙেছে? যা ভাঙা ভেঙেছে না তিস্তা নদী, কি বলবো তোমাদের। আর এই পাশ থেকে তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। এই আমরা প্রবেশ করছি 2 নম্বর টানেল, পুরো অন্ধকার তোমরা দেখতে পারবে। সত্যি সত্যি যাত্রাটা যদি হয় এরকম, আলাদা লেভেলেরই একটা মজা থাকে। উত্তরবঙ্গের ট্রেন জার্নি আর বৃষ্টি হবে না এমনটা কি হতে পারে? জাস্ট দেখো ওয়েদারটা সত্যি সেরা লেভেলের ওয়েদার। বিশাল বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে। আর বন্ধুরা এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা চীনে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। চীনে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি হচ্ছে, তোমরা দেখতে পারবে। মানে ভারত থেকে চীন যাবে ডাইরেক্ট এই রাস্তাটা। শিলিগুড়ি ছাড়ানোর পরে মাল জংশন এখন ট্রেন ঢুকছে। আর মাল জংশন ঢোকার পরে ট্রেনটা কিন্তু একদম প্রায় ফাঁকা হতে চলেছে। দেখো কেউই নেই বলা চলে, এই পাশেও নেই, এই পাশেও নেই। আপনি একা আছেন, কেউই নেই, ট্রেন পুরো ফাঁকা। বন্ধুরা এই আমরা নেমে চলে আসলাম নিউ মাল জংশন। আর প্রচুর লোক কিন্তু নিউ মাল জংশনে নেমে গেল। যারা আর কি ডুয়ার্স ঘুরতে যায় তারা কিন্তু এখানেই নামে, এখানে নেমেই সব জায়গায় ঘুরতে চলে যায়। দেখো সব ট্রেনের লোক কিন্তু নেমে গেল, ট্রেনটা পুরো ফাঁকা। এবার আমরা ট্রেনে যাব অল্প কয়জন লোক।
মূর্তি নদী। নদীর স্রোতটা কিন্তু তোমরা দেখো, জাস্ট অসাধারণ লেভেলের। আর এই পাশে ধানের জমিগুলো দেখো, পুরোটা অন্যরকম, পাহাড়ি ধানের জমি, সত্যিই পুরো অন্যরকম। আর বন্ধুরা এই পাশেই কিন্তু ভুটান চলে গেল, এইদিকে গেলে তোমরা ভুটান পেয়ে যাবে। আর এইগুলো কিন্তু পাহাড়ি লোকের বাড়ি ঘর তো তোমরা দেখতে পারবে। মাল জংশন ছাড়ানোর পরে এই একটা মুড়ি নিয়ে নিলাম, ঝাল মুড়ি। এখানকার মুড়িটা কিন্তু অন্যরকম, প্রচুর মশলা দেয়, প্রচুর তেল দেয়, অন্যরকম টেস্ট, দারুণ খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, দারুণ লেভেলের মুড়ি, আলাদা একটা মশলার ফ্লেভার আছে। শিয়ালদা থেকে 678 কিলোমিটার ছাড়িয়ে আমরা এবার চলে আসলাম মাল জংশনের পরের স্টেশন বানারহাট। আর এখানে স্টপেজ আমাদের 2 মিনিটের। আর কথা হচ্ছে বন্ধুরা, ট্রেন আমাদের প্রায় 42 মিনিট লেট। তো এখানে 9:50-এর সময় মনে পৌঁছানোর কথা ছিল, আর এখন প্রায় অনেক বেজে গিয়েছে, 42 মিনিট লেট। তোমরা দেখো বাইরে থেকে স্টেশনটা কিছুটা এরকম দেখতে পারবে। এই হচ্ছে বানারহাট স্টেশন। এই ইঞ্জিনটার জন্য এতক্ষণ আর কি ট্রেনটাকে দাঁড় করে রাখা হয়েছিল। এই ইঞ্জিনের সঙ্গে একটা কোচও আছে, স্পেশাল ট্রেন নাকি, দেখো স্পেশাল কার। তোমরা দেখো একটা ইঞ্জিনে একটাই কোচ, আর কোচের এই পাশে লাইট রয়েছে। ও ভাই, এটা কি কোচ ছিল? কিছুক্ষণ আগে আমরা দলগাঁও স্টেশনটা ছাড়িয়ে আসলাম, এবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে হাসিমারা। এই আমরা ঢুকে চলে আসলাম জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে। তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, জলদাপাড়া অভয়ারণ্য। তিস্তা নদী তো সবাই দেখায়, তোমাদের কি কেউ তোরসা নদী দেখিয়েছে? এই হচ্ছে তোরসা নদী, দেখো কি স্রোত, তোমরা দেখো আলাদাই লেভেলের ভাই সাহেব, দেখো। আর ওই পাশে রয়েছে পাহাড়, আর পাহাড়ের উপর দিয়ে রয়েছে মেঘ, কতটা সুন্দর লাগছে, যা তোমরা ভিউটা এনজয় করো। তিস্তা তোরসা, অনেকটা নামটা যেন দুই বোনের মতো, হয়তো হতেও পারে, বলা যায় না। এই তোরসা নদী ছাড়ানোর পরে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আমার চশমাতে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর এই পাশ থেকে তোমরা এরকম কিছুটা ওয়েদার দেখতে পারবে। তোরসা নদী ছাড়ালাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। স্টেশন হাসিমারা, একদম ফাঁকা ফাঁকা স্টেশনগুলো কিন্তু দেখো। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 30 মিনিট লেটে আমাদের ট্রেন চলে আসলো হাসিমারা স্টেশনে। এই দেখো এই পাশ থেকে স্টেশনটা কিছুটা এরকম দেখতে পারবে, একদম ফাঁকা ফাঁকা স্টেশন। আর কথা হচ্ছে বন্ধুরা, 1.5 ঘন্টা লেট। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:35-এ, এখন কখন পৌঁছাবো কোনো ঠিক ঠিকানা নেই। অলরেডি 1.5 ঘন্টা লেট, মানে 2 ঘন্টা ধরে রাখো, মানে 2টো ধরে রাখো। 2টোর সময় পৌঁছাবো, গিয়ে কি করব, স্নান করব, কি ঘুরবো, কিচ্ছু জানি না, দেখি কখন পৌঁছাই। আর বন্ধুরা লেট হলেও একটা কথা বলবো, এই জার্নিটাতে পয়সা উসুল, সত্যি সত্যি। এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে বিশেষ করে পাহাড়গুলো, নদীগুলো দেখতে যা লাগছে না, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। লেট হলেও মনে হচ্ছে না অতটা প্রবলেম। যাই হোক, লেট হচ্ছে, খাওয়া দাওয়াটাও করতে হবে, ওটার একটা ম্যাটার আছে। দাদা আমাদের সঙ্গে কলকাতা থেকেই আসছিল, হ্যামিল্টনগঞ্জ নেমে গেল। নেক্সট স্টেশন আমাদের আলিপুরদুয়ার জংশন। তো দাদা বাই, আবার দেখা হবে কোনো না কোনো দিন। যাই হোক, চলো এবার ট্রেনের মধ্যে উঠে পড়ি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখো ট্রেনের প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই নিচে, এইভাবে তোমাদের উপরের দিকে উঠতে হবে। এই আমি উঠে পড়লাম, আর এই যে দাদা চলে গেল হ্যামিল্টনগঞ্জ নেমে। নেক্সট স্টেশন আলিপুরদুয়ার, টাটা। সো কথা হচ্ছে বন্ধুরা, হ্যামিল্টনগঞ্জ আমরা ছাড়লাম, এবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার। তো এখন একটু গেটের কাছে চলে যাই, মানে পুরো কোচই ফাঁকা, তোমরা দেখতে পাবে। আমরা একদম মাঝের দিকে আমাদের সিট পড়েছিল, তো ভাবলাম একটু ওই পাশে গেটের কাছে গিয়ে ব্যাগটা রাখি আর গেটের কাছেই দাঁড়াই। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো আলিপুরদুয়ার জংশন। তো ভাবলাম লাস্টের দিকে একটু তোমাদের জেনারেল কোচটা দেখে আসি কেমন কি লোকজন এখন আছে আপাতত। তো এই পাশে আমরা গেলে পরে পেয়ে যাবো জেনারেল কোচটা, চলো দেখি সামনের দিকে যাই। আমরা একটু জেনারেল কোচটা দেখতে ভেবেছিলাম, কিন্তু এই পাশে বন্ধ করা রয়েছে। হঠাৎ দেখা হয়ে গেল, সবাই আর কি কলেজে আছে। কলেজে তো কোন কলেজ? আলিপুরদুয়ার মহিলা কলেজ, নামই মহিলা। যাই হোক, তোমাদের এখানে তো একজন বিশাল বিখ্যাত মানুষ আছে, সিনেমা চেনো আশা করি সবাই, আর হচ্ছে বং মিডিয়া।
তো বং মিডিয়ার বাড়িটা কোথায় জানো ওই দাদার তোমরা কেউ? দিনহাটা। তাই এখান থেকে কত দূর, মানে আলিপুরদুয়ার বা কোচবিহার থেকে? 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে তাই তো। আর আলিপুরদুয়ার থেকে কোচবিহার কতটা দূর? 1 ঘন্টা লাগবে। বাস সার্ভিস পেয়ে যাবো আমরা, তাই? ঠিক আছে, আসছি। বন্ধুরা স্টেশনের নাম দেখো, রাজা ভাত খাওয়া। ও ভাই কি জায়গার নাম, রাজা ভাত খাওয়া। সত্যিই বন্ধুরা স্টেশনের নাম রাজা ভাত খাওয়া। কোনোদিন শুনেছো রাজাকে ভাত খাইয়েছিল মনে হয় এখান থেকে? যাই হোক দেখো এই যে রাজা ভাত খাওয়া জায়গার নাম। ভালো তো, ভালো তো একদম। প্রায় 16 ঘন্টা 30 মিনিট যাত্রা করে আমরা চলে আসলাম কলকাতা থেকে অনেক দূরে আলিপুরদুয়ার। এই যে আমরা চলে এসেছি আলিপুরদুয়ার জংশন, আর এই ট্রেনের লাস্ট অফিস আলিপুরদুয়ার। মানে বুঝতেই পারছো প্রায় আধ ঘন্টা লেট, খুব একটা লেট না, নর্মাল ব্যাপার আধ ঘন্টা। এই যে আলিপুরদুয়ার জংশন দেখো, কিছুটা তোমরা এরকম দেখতে পারবে। স্টেশনটা অনেকটা ফাঁকা ফাঁকা, কোনো লোক টোক কিচ্ছু নেই, মানে এদিকে খুব একটা লোক নেই নাকি, একদম ফাঁকা পড়ে রয়েছে, কেউ নেই স্টেশনে। আর ওই পাশে কিন্তু অনেক পুরনো আর কি রেকগুলো রাখা রয়েছে, আর তোমরা স্টেশনটা কিছুটা এরকম দেখতে পারবে। 1টা বেজে 5 মিনিট ট্রেন আমাদের 40 মিনিট লেটে আলিপুরদুয়ার জংশন এসে পৌঁছালো। কথা হচ্ছে স্টেশনের একটু আগের দিকে যাচ্ছি। এই যে আলিপুরদুয়ার এখানে লেখা আছে জংশন, এখানে দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্য। যাই হোক তোমরা স্টেশনের চারিদিকটা কিছুটা এরকম দেখতে পারবে, একদম ফাঁকা ফাঁকা স্টেশন। তো এখন কোন দিক দিয়ে বেরোনো যায় দেখি, এই বাস দিয়েও বেরোতে পারি, আবার পেছন দিয়ে মেন গেট দিয়েও আমরা বাড়ির দিকে বেরোতে পারি। তো শোনার পরে জানতে পারলাম মেন গেট দিয়েও বেরোনো যেত, কিন্তু এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে সবাই যাচ্ছে, এই পাশ দিয়ে বেরোনো যায়। আর এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আপাতত টাটা, আবার দেখা হবে নতুন কোনো দিন। এখন আমরা যাবো সামনে দিয়ে বেরিয়ে, পেছন দিয়েও মেন গেট দিয়ে বেরোনো যেত, কিন্তু আমরা এখন সামনে দিয়ে বেরোবো। আর এই যে ইঞ্জিন, এই ইঞ্জিন আমাদের নিয়ে আসলো কলকাতা থেকে আলিপুরদুয়ার জংশন, আর এই পাশে আশা করি চলে গেল আসাম। আঙ্কেল এই পাশে কি আসাম চলে গেল এই রুটটা? আসাম ছেড়ে আলিপুর যাবে, আলিপুর থেকে পরে আসাম যাবে। ও আসামটা কোন দিকে? আসামটা তো এইদিকেই যাবে। এইদিকে তাই তো? কোথায় যাবা? না আমরা এমনি শুনছি, নর্মালি এমনি আসলাম এখানে আলিপুরদুয়ার, ফার্স্ট টাইম আসলাম, কোনোদিন আসিনি। তো এখান থেকে কোচবিহার যাবো আমরা। কোচবিহারটা কোন দিকে? এই যে সামনে গিয়ে বাস স্ট্যান্ড পেয়ে যাবো, তাই তো? যাই হোক বন্ধুরা, এই আলিপুরদুয়ার আসার পরে এখানকার লোকের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম, এখানকার লোকের মধ্যে সে কিন্তু মানে অন্যরকম ভাবটা কিন্তু নেই, একটা অন্যরকম মানে ভালোবাসা রয়েছে এখানকার মানুষের মধ্যে। চলো দেখি, সামনে টোটো রয়েছে, অটো রয়েছে, যে কোনো একটা কিছু ধরবো। কত করে, কত করে? 15 টাকা করে শুনলাম এখানে বললো, লোকালকার লোক বললো। হ্যাঁ চৌপতি, তোমার এখানে চৌমাথাকে চৌপতি বলে তাই তো? যাই হোক তোমাদের একটা কথা বলি, এইখানে কিন্তু চৌমাথাকে বলা হয় চৌপতি। যাই হোক উঠে বললাম অটোতে, এখান থেকে আমরা যাবো চৌপতি মানে বাস স্ট্যান্ড। এখানে যেমনটা বললাম তোমাদের চৌমাথাকে বলা হয় চৌপতি। তো এখান থেকে কতটা দূর কাকু? 6 কিলোমিটার। 6 কিলোমিটার 20 টাকা ভাড়া। চলো দেখি যাই, তারপরে বাসে করে চলে যাবো কোচবিহার। কোচবিহার গিয়ে একটা হোটেল নেবো, তারপরে স্নান করে ঘুরতে বেরোবো। আর বুঝতেই পারছো 16 ঘন্টা 30 মিনিট ট্রাভেল করে আসলাম, আলাদাই এক্সট্রিম জার্নি ছিল। বন্ধুরা চলে আসলাম কোচবিহারের চৌপথি মানে চৌরাস্তা। এই যে আমাদের এখানে নামিয়ে দিল, পেছনে অটো দেখতে পাচ্ছ। এখন আমাদের রোডটা ক্রস করে ওই পাশে যেতে হবে। ভিড় তো ভালোই দেখতে পাচ্ছি, মানে ট্রাফিক কিন্তু বিশাল এখানে। পার হবো কি করে? এখানে আসার পরে কিন্তু অনেক গাড়িওয়ালা কোচবিহার কোচবিহার করে চিল্লাচ্ছে। শুনলাম বাসও যায়, আর গাড়িওয়ালা কত করে নেয়? কোচবিহার কত করে? 30 টাকা করে। আর বাসে করে কত নেয়? ওই একই ভাড়া তাই তো? তো এখানে আসার পরে মানে চৌপথি মানে চৌমাথা আসার পরে শুনতে পারলাম এখানে 30 টাকা করে ভাড়া নেবে, কোচবিহার নিয়ে চলে যাবে। তো এখন যাবো কিনা ভাবছি। আপনারা কোন গাড়িতে নিয়ে যাবেন কোচবিহার? এই গাড়ি, এইগুলো? এই যে এই গাড়িতে তোমরা গেলে পরে সাফারি বলে এগুলো তাই তো? সাফারিতে করে গেলে পরে তোমরা 30 টাকা করে ভাড়ায় পৌঁছাবে কোচবিহার। আর এই যে বন্ধুরা বাস সার্ভিসও তোমরা পেয়ে যাবে, এই বাসে করেও তোমরা যেতে পারো। আর এই যে এইগুলো আর কি সাফারি, এইগুলো তো যেতে পারো। আলিপুরদুয়ারের চৌপথি থেকে চলে আসলাম এই যে কোচবিহার। এখানে আমাদের নামিয়ে দিল, এই যে এই পাশে রয়েছে বাস স্ট্যান্ড মতো, কোথায় আছে যাই না, আশা করি এইটাকেই বাস স্ট্যান্ড বলা হয়। আর এই যে আমরা এই গাড়িতে করে আসলাম, এই গাড়িটা করে আমরা আসলাম, আর এইখানে আমাদের নামিয়ে দিল। এখানে প্রচুর খাবারের দোকান আছে, আর শুনে জানতে পারলাম এই পাশ দিয়ে প্রচুর হোটেল রয়েছে, আর এই পাশ দিয়েও কিন্তু তোমাদের রাজবাড়ি যেই প্যালেসটা রয়েছে সবই রয়েছে। তো এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো। 50 টাকার সবজির থালি, পাঁপড় আছে, ভাত আছে, ডাল আছে, সয়াবিনের তরকারি আছে, শসা আছে, আর এটা কি আমি জানি না। তো
তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আমরা সবজি ভাত নিয়েছিলাম, তারপরে মনে করলাম মাছ একটা নিয়ে নিই। আর এই যে মাছ তোমরা দেখতে মাছের সাইজটা দেখো, এরকম কিছু তোমাদের মাছ দেওয়া হবে, 80 টাকা করে মাছ ভাত তোমরা পেয়ে যাবে। আমরা সবজি ভাত নিয়েছিলাম 50 টাকা করে, আর এই মাছের পিস তোমরা 30 টাকা ধরে নাও। আর রাকেশদার মাছের পিসটা দেখো আরও বড়। বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা নামলাম এই যে বাস স্ট্যান্ড, মানে এইখানে আমরা নামলাম আর ওইখানে খাওয়া দাওয়া করলাম। এটাকে বলা হয় চৌপতি বা চৌমাথা, এখানে চৌপতি বলা হয় তোমাদের বললাম। আসার পর তোমরা এই পাশে দেখতে পারবে বাস স্ট্যান্ডটা রয়েছে, আর আমরা এই দিক থেকে আসলাম। তোমরা এখানে আসার পরে চারিদিকে কিন্তু হোটেল দেখতে পারবে। এই যে একটা হোটেল রয়েছে এখানে, হোটেল সোমরাজ। তো এখানে আমরা রুম নিয়েছি 500 টাকা করে রুম, হোটেল সোমরাজ লজ। চলো মানে 306 নম্বর রুমটা দিয়েছে। সো কথা হচ্ছে টাকা বাঁচানোর জন্য একটু সস্তায় রুম নিলাম, 500 টাকায় রুম নিলাম। এই যে 500 টাকায় তোমরা এরকম কিছুটা রুম দেখতে পারবে। এইটা ঠিক আছে আপাতত, এইটার বেড কভারটা একদমই কমা আছে, বললাম পাল্টে দেওয়ার জন্য, এটা পাল্টে দেবে, এটা ঠিক আছে। আর এখানে রয়েছে একটা আয়না মতো। আর দেখো এরকম কিছু একটা দেখতে পাবে তোমার রুম 500 টাকায়। আর এই যে এই পাশে রয়েছে বাথরুম, 500 টাকায় আর কীরকম দেবে, তাও আশা করি ঠিকঠাকই আছে। আর তোমরা এখানে আসলে ব্যালকনিটা দেখতে পারবে, এই ব্যালকনি, এই যে চৌপতি, আর আমরা এইখানেই কিন্তু রুমটা নিয়েছি একদম মেন পয়েন্টে, সস্তায় বেশ রুমটা আছে। আর এটা মনে হচ্ছে থিয়েটার, কি মুভি চলছে ও ভাই, যদি কালকে চললো দেখে চলে আসতাম এখান থেকে টুক করে গিয়ে। দেখো এরকম কিছুটা তোমরা দেখতে পারবে এখানে, তো ব্যালকনির কাছেই ঠিকই আছে। সব বন্ধুরা কথা হচ্ছে আজকে ভিডিওতে আমি তোমাদের দেখালাম তোমরা কলকাতা থেকে আলিপুরদুয়ার আসার পরে কোচবিহার কীভাবে আসবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা করছি কোচবিহারের নেক্সট এপিসোড, যেখানে তোমরা দেখতে পারবে কোচবিহারের রাজবাড়ি থেকে শুরু করে সব কিছু, মানে কোচবিহারের A to Z সব কিছু। তো চলো আজকের মতো এইটুকুই, বাই।